আপনারা খেয়াল করবেন যে শেখ হাসিনা শেষের দিকে কিন্তু আর কোনো ডক্টরেট নেননি। এই রহস্য উদ্ঘাটন প্রথম আলো করেনি, ডেইলি স্টারও করেনি, সমকালও করেনি, যুগান্তরও করেনি। কেন তিনি হঠাৎ ডক্টরেট দেওয়া নিয়ে বন্ধ করলেন এবং কেন তিনি এত আগ্রহী ছিলেন ডক্টরেট নেওয়ার জন্য? তার কারণ তিনি নিজেই খুব অশিক্ষিত ছিলেন, মূর্খ ছিলেন এবং অজ্ঞান ছিলেন। এটাই বাস্তবতা। যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন তিনি চিন্তা করে দেখলেন যে আমার তো ডক্টরেট লাগবে, আমাদের পরিবারের কেউ শিক্ষিত না, এমনকি তার পিতাও শিক্ষিত ছিলেন না। তার পিতা আইএ পরীক্ষা অটো পাশে পাশ করেছিলেন এবং এগুলো সব আমার বই, বাবার লেখা আত্মজীবনীতে পাবেন। তিনি যখন জীবিত ছিলেন। তফাৎ হচ্ছে এই যে শেখ মুজিবুর রহমানের জীবনী কিন্তু লিখেছেন শেখ হাসিনা, কেন শেখ মুজিবুর তখন মৃত ছিলেন, জীবিত ছিলেন না। আর আমার বইটি, মানে আমার বাবার বইটি বাবাই লিখেছিলেন, কেন তিনি তখন জীবিত ছিলেন। যদিও শেখ হাসিনা পরে অভিযোগ করেছেন যে ওই বইটি শফিক রহমান লিখে দিয়েছেন। উনি বিশ্ব মৃত্যুকে নামে পরিচিত ছিলেন, এখনো তাই। তিনি সেরকম কথা বলতেই পারেন। ডক্টরেট নেননি কারণটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এবং আমি অনুরোধ করবো এখানে, আমি আশা করব যে পরবর্তী সরকার যখন নির্বাচিত সরকার আসবে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী নিশ্চয়ই মন্ত্রিসভায় থাকবেন। একটি দায়িত্ব তাকে আপনাদের সকলের সামনে দিয়ে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা সর্বশেষ ডক্টরেট ডিগ্রিটা কিভাবে পেয়েছিলেন সেটা রহস্যের উদ্ঘাটন করতে। ফাইলটা আমি নিজে দেখে এসেছি, লন্ডনের দূতাবাসে আছে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার বাড়িতে কিন্তু সবাই সমবেত হতো। তার কারণ আমি বোধহয় একটু ঈশ্বরের পাকায় ছিলাম। 20 বছর বয়সে ভালোবেসেছি, 22 বছর বয়সে বিয়ে করেছি, 24 বছর বয়সে লন্ডনে পুত্র সন্তানের পিতা হয়েছে। ফলে আমার বাড়িতে কিন্তু সবাই আসতো এবং এখানে মিটিং হতো। জমিরুদ্দিন সরকার, মওদুদ আহমেদ, আলমগীর কবির, যত নাম করতে পারেন বিদেশে যারা হযরত হাসান আবেদ, এরা সবাই আমার বাড়িতে আসতো। কেন এলে পরে এখানে টেলিভিশন ফ্রি তারা দেখতে পেতেন এবং আমার এখানে থাকতে পেতেন এবং আমার স্ত্রী ওদের রান্নাবান্না করে খাওয়াতে ও পছন্দ করতেন এবং সে এখন রান্নাবান্না করে। এই মুহূর্তে যদি সে গতকাল তাকে চলে যেতে হয়েছে লন্ডনে তার চিকিৎসার জন্য। আচ্ছা, যাই হোক, সেখানে আমরা যে অনুষ্ঠানগুলো করতাম ভবিষ্যৎ বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সেটা করতাম। প্রতি মাসে একবার করে মিলিত হতাম রিভিউ 21 নামে। ফজল নিয়ে আসতেন সেখানে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু এর ফলে আমার পড়াশোনা হচ্ছিল না। অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দিতে দেরি হয়ে যাচ্ছিল। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু পরীক্ষা দিতে দেরি হচ্ছিল এই বাংলাদেশের রাজনীতির কারণে। সবাই তখন স্থির করলো না সবকে পরীক্ষা দিতে হবে, ওকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, রাজনীতি পরে করবে। তা সেই জন্য তখন আমরা চিন্তা করলাম ইস্ট পাকিস্তান হাউস নামে একটা বাড়ি করা হবে। কারণ লন্ডনে গেলে প্রথমে আপনার যেটা খারাপ লাগবে, আপনি দুটি জিনিস পাচ্ছেন না, ডাল আর ভাত। সেই সময় আচ্ছা, খুব মানুষের ডাল ভাত তরকারি খেতে ইচ্ছে করে। এবং পশ্চিম পাকিস্তানের অধীনে তখন আমরা ছিলাম। ওদের একটা পাকিস্তান হাউস নামে একটা হস্টেল ছিল। সেই হোস্টেলে আপনার সবাই সমবেত হতো দুপুরে খেতে, রাত্রে খেতে, এবং 1 মাস থাকতে পারতো সেই হোস্টেলে তারা অল্প পয়সা। সেখান থেকে তারা যে যার নির্ধারিত জায়গায় গ্লাসগো, বার্মিংহাম, ম্যানচেস্টারে চলে যেত এবং দুপুরে খাওয়া দাওয়া তারা বাঙালি খাওয়া বা পাকিস্তানি খাওয়াতে তারা খেতে পেত সস্তাতে। কিন্তু বাঙালিদের সেখানে থাকার সুযোগ খুব কমই ছিল। এই জন্য আমরা ইস্ট পাকিস্তান হাউস একটা করলাম। যতদূর মনে পড়ে ঠিকানা হচ্ছে 91 হাইবেরি হিল, লন্ডনের কেন্দ্রস্থলে, খুবই ভালো জায়গায় এই বাড়িটা করলাম। এবং আমরা ঝড় বৃষ্টি বরফপাত এসব উপেক্ষা করে মানুষের কাছে চাঁদা তুলে আমরা করলাম এবং নিজেরাও চাঁদা দিলাম, দিয়ে সেই বাড়িটা চললাম। সেই বাড়িতে কিন্তু একতলায় আমাদের ছাত্রদের গোপন মিটিং হতো। আওয়ামী লীগ নয়, এটা আবার বারবার বলতে হচ্ছে।
যে আওয়ামী লীগ করেনি, ওটা আমরাই করতাম। আলমগীর কবির, ফজল আলী, ফজল হাসান আবেদ, মজুর আহমেদ, আমরা সবাই মিটিং করতাম যে ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে, ইস্ট পাকিস্তান থাকবে না, আমাদের বাংলাদেশ করতেই হবে। এটা আমি বলছি 1962, 63, 64, 65, 66 ঘটনাগুলোর কথা। ওই বাড়িটা ক্রমে একটা ছাত্রাবাসে পরিণত হয়, সাময়িকভাবে থাকতে পারে এবং সাময়িকভাবে খাওয়া দাওয়া করতে পারে। আর নিচে তারা আমাদের ছিল মিটিং, সভা সমিতি, কী করে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারি। এটা কিছুদিন আওয়ামী লীগের সহ্য হয়নি। সেই জন্য তারা করলো কি, যখন শেখ হাসিনা একবার লন্ডনে গিয়ে বললেন ওইটা বাড়িটা বিক্রি করে দাও তোমরা, এবং হাই কমিশন বাধ্য হলো সেই বাড়িটা বিক্রি করে দিতে। হাইওয়ে হেলে আপনি ফাইল পাবেন, আমি ভবিষ্যৎ মন্ত্রীকে বলছি, জানিয়ে রাখছি, তিনি যেন সেই ফাইলটি গিয়ে দেখেন। অত্যন্ত কম দামে বিক্রি করে দেওয়া হলো ডারহাম ইউনিভার্সিটিতে। ডারহাম ইউনিভার্সিটি সকল শেখ হাসিনাকে দুটো জিনিস দিল। এক হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার নামে একটা থাকবে, যে ওই অর্থাৎ ওই একটা প্রফেসরের পদ নাম হবে বঙ্গবন্ধু চেয়ারে তিনি অধ্যাপনা করেন। এটা হলো। আর দিল শেখ হাসিনাকে একটা পিএইচডি। তিনি ডারহাম ইউনিভার্সিটিতে কিন্তু পিএইচডি ফিরলেন। হয়তো তারপরে তার যদি বিবেক, অনুশোচনা, অনুতাপ করে কিছু তখন থাকলেও থাকতে পারত, এখন তো কিছুই নেই। আচ্ছা, সেইটার জন্য তিনি ওই ডক্টরেট পেলেন। এই যে ডক্টরেট তিনি পেলেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ইস্ট পাকিস্তান হাউস বলে কিছু না থাকে লন্ডন শহরে। ওই বাড়ি দেন এখন প্রায় 7-8 মিলিয়ন পাউন্ড। কিন্তু এই টাকাটাও আমাদের আদায় করতে হবে তার বোনের রেহানার কাছ থেকে, অথবা তার কাছ থেকে আদায় করতে হবে। তুমি এই বাড়ি আমাদের ফেরত দাও, আমরা আবার কিনবো, অথবা আরেকটা বাড়ি কিনবো। তিনি আওয়ামী লীগ ছাড়া আর কেউ যে কোনো স্বাধীনতার জন্য লড়াই করেছেন এটা তিনি মুছে ফেলতে চেয়েছিলেন। দাবিটা তারা ঘোষণা করে, তারা তো ছিল না, আমি তো দেখিনি, কোনোদিনই দেখিনি। এটি কিন্তু বাস্তবতা। কিন্তু একদিকে তারা মুক্তিযুদ্ধের দাবিদার করছে, আরেকদিকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। আমি তো মনে করি যে টাকা পয়সা লুটপাট করছে, তার চেয়ে বড় লুটপাট তারা করছে ইতিহাস। এবং আমরা কে, আমরা কিভাবে আজকে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা নির্ভয়ে মেলামেশা করতে পারছি, এটা আমাদের চিন্তা করতে হবে। কিভাবে ডাক্তার ইউনূস, যিনি ছিলেন প্যারিসে, মাত্র 48 ঘন্টার নোটিশে এখানে এসে হাজির হলেন, কে বা কারা তাকে আনলো? তিনি তো আপনার ভোটে আসেননি, আপনার পার্টিতেও আসেননি, আমার ভোটেও আসেননি। 24 তারিখে মার্চ মাসে তিনি বলেও ছিলেন লন্ডনে যে আসলে আমার অভিজ্ঞতা কিন্তু ব্যাংকিং এবং শিক্ষকতায়, সরকার চালানো আমার তো কোনো অভিজ্ঞতা নেই। আমি তাকে মনে করে দিয়েছিলাম যে তিনি কিন্তু একবার হতে চেয়েছিলেন, তিনি যে একটা পার্টি করেছিলেন, যে শক্তি পার্টি বোধ করেছিলেন, এবং তার মানে তার মনে একটা ইচ্ছা আছে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান সুস্থ সুন্দরভাবে। আমি বললাম তাহলে এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমার নামে তো কেউ বলে না যে আমি রাষ্ট্রপতি হতে চেয়েছি বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে চেয়েছি, আমি লেখক হতে চেয়েছি, হতেও পেরেছি, আশা করি। আচ্ছা, তো সেখানে তিনি এটা করলেন, করার পরে আচ্ছা উনি শেষ পর্যন্ত আমরা বললাম আপনি ব্যাংকিংটা যদি গ্রহণ করেন তাহলে পরে খুব ভালো হয়, দেশটাকে আগে আমরা দেউলিয়া হয়ে গেছি, তার ফল কিন্তু আপনারা এখন ভোগ করছেন। আমি মনে করি যে ইউনূস সাহেবকে আপনারা একটা সুযোগ দিন, তিনি দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এনে একটি সাধারণ নির্বাচন তিনি দিয়ে দেবেন, তারপর সবাই সেখানে যোগদান করবে। আওয়ামী লীগ করবে কি না করবে সেটা আপনাদের গভীরভাবে বিবেচনা রাখতে হবে। ইউরোপ এবং আমেরিকা যদিও গণতন্ত্রের কথা প্রচার করে, কিন্তু তারা একটি পার্টিকে সর্বত্র নিষিদ্ধ করে রেখেছে, সেটা হচ্ছে নাজি পার্টি। আমাদের জানতে হবে কি করে, কেন আপনি যদি গণতন্ত্র চান তাহলে সব পার্টিকেই সবাইকে সমান সুযোগ দিতে হবে, কিন্তু তারা সেই সুযোগ দেয়নি দ্বিতীয় মহাযুদ্ধের পরে। কিভাবে নাসি পার্টি নিষিদ্ধ হয়েছিল সেটা আমি অনুরোধ করব আপনাদের সবাইকে পড়াশোনা করতে, জেনে নিতে। সময়ের সংক্ষেপ আমি বললাম না, তবে আমি আজকে ধন্যবাদ জানাতে চাই। এই যে 7ম 25শে বার্ষিক হচ্ছে বাংলাদেশ জন অধিকার পার্টির, একটা পার্টি টিকিয়ে রাখতে হলে 7 বছর কেন 7 মাস টিকিয়ে রাখা সম্ভব নয় যদি বিভক্তি থাকে আমাদের মধ্যে। কিন্তু
এখানে একটা গানের কথা মনে পড়ছে, অধিকার, শরীর চৌধুরী লিখেছেন, অধিকার কেউ কাউকে দেয় না, কেড়ে নিতে হয়। আমি একটু সংশোধন করতে চাই, কেড়ে নেওয়া নিয়ে, কেন অনেক সহিংসতা, অনেক রক্ত ছড়েছে আমাদের মধ্যবিত্ত সমাজের মধ্যে। সুতরাং অধিকারটা কেড়ে না নিয়ে অধিকার আদায় করে নিন। আলোচনা, মীমাংসা, বিদেশি সাহায্য, বিদেশি চাপে যে করে হোক আপনার অধিকার আদায় করে নিন। একটা জিনিস আজকে আমি এখানে দেখতে পাচ্ছি, যে জন্য আমি ওকে টেনে নিয়েছি, অধিকার বলতে কিন্তু পুরুষের অধিকার নয়। আশ্চর্য বিষয় হচ্ছে, এই দেশের বিরোধী নেত্রী, প্রধানমন্ত্রী বারবার গত কয়েক বছর আমরা দেখেছি, নারী হওয়া সত্ত্বেও নারীদের উপস্থিতি খুবই কম। তাই নারীদের অধিকার ছাড়া কি অধিকার পার্টি হতে পারে? এটা তাহলে বলতে হবে বাংলাদেশ পুরুষ জন অধিকার পার্টি। এটা আমি আজকে যারা সম্মেলনের আয়োজন করছেন তাদেরকে আমি বলবো, আপনারা যেন এগিয়ে যান মেয়েদের আনতে। একটা কথা আরেকটা আমাকে বলতে হবে, আমরা প্রতি বছর 10ই ডিসেম্বর, যেটা আন্তর্জাতিক গুম দিবস, সেখানে আমি বিগত বছরে যেসব গুম হয়েছে তাদেরকে নিয়ে ভিডিও করতাম, এবং সেটা ম্যাডামের অফিসে, ম্যাডামের উপস্থিতিতে আমরা সেটা দেখাতাম, এবং আমরা নিমন্ত্রণ করতাম মা, মেয়ে, বোন, বউ, যারা বিশেষ করে নারীদেরকে দেখতে, কারণ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। যিনি মারা গেছেন, গুম হয়েছেন, তিনি চলেই গেছেন, কিন্তু বাদবাকি তারা কি নির্যাতন, কি দুর্দশার শিকার হন, সেটা কেবল তারাই বোঝেন। কি করে সংসার চালাতে হবে, তাদের মাথার বাজ ভেঙে পড়ে যখন কেউ নিহত হয় পুরুষ, যখন কেউ নিহত হয় বা গুম হয় পুরুষ, বাকিটা চায় মেয়েরা। শুধু মেয়েদেরকে, নারীদেরকে আপনাদের সামনে আনতে হবে। আমি কিন্তু সেই প্যারিটি বজায় রাখার জন্য ওকে টেনে নিয়ে এসেছি। এখানে মাত্র 2 জন আছে, আরেকজন আছে পেছনে। আশা করি এইটা থেকে আপনারা নজর দেবেন, আপনার সামনে এগিয়ে যাবেন। আমি আরেকটা লাইন নজরুলের কবিতা বলতে চাই, সেটা হচ্ছে, ফেনায় উঠিছে বঞ্চিত বুকে সঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে, সাথে দিতে হবে অধিকার। সাধারণ মানুষের অধিকার যেন আপনারা আদায় করেন, এটাই আমি চাই। নজরুল ডাক দিয়েছেন, কে আছে জোয়ান, হওয়া আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, কার আছে হিম্মত। আসতে বলছেন, আপনার হিম্মতের সঙ্গে কাজ করুন, এবং আশা করি আপনারা সফল হবেন। যে দিক নির্দেশনা আমি দিলাম, দয়া করে সেটা আপনারা একটু বিবেচনা করবেন। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।